এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নেতানিয়াহু বেঁচে আছেন না মারা গেছেন মুখ খুলছে না ইসরায়েল। 3 কারণে মনে হচ্ছে নেতানিয়াহু মৃত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকা ভাবতেও পারেনি যে ইরান যুদ্ধ এমন একটা জায়গায় যে পৌঁছাবে যেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা থাকবে না এবং তার উপর যে ইরানের নিয়ন্ত্রণ কর্তৃত্ব সেটা সম্ভবত সামনে আসবে না। এখন সেটাই কিন্তু হয়েছে। এদিকে নতুন খামেনির উপর হামলার পর প্রতিশোধ নিতে মিসাইল ছুড়ল কিম জং উন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্প কিন্তু আগেই বলছিল যে এই যুদ্ধে আমার কিছু সৈনিক মারা যেতে পারে, আর এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নিন্দার ঝড় উঠলো, যুদ্ধ নিয়ে প্রতিবাদের জায়গা উঠলো, ঠিক তখনই ট্রাম্প বলছে যে না, এখানে মনুষ্যবিহীন যন্ত্রের মাধ্যমে যুদ্ধ করা হবে। ইভেন ইরান যদি মধ্যপ্রাচ্যে কোনো অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটি যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এগুলোর নিরাপত্তায় যে সকল মার্কিন সেনারা নিয়োজিত রয়েছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা আমেরিকা নিশ্চিত করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে দেখেন, ইরাকে একটা বড় ধরনের অভিযান চালিয়েছে আপনার ইরান, আর এই অভিযানে সেই লেভেলে একটা ধুমধামাকা অ্যাকশন হয়েছে। এদিকে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 2745 ইসরায়েলি খতম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কথা ছিল সপ্তাহ খানিকের মধ্যেই ইরানকে হারিয়ে পায়ের কাছে ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু সেই হিসেব কাজ করেনি। যুদ্ধের 11তম দিনে এসে এক প্রকার খাবি খাচ্ছে নেতানিয়াহুরা। প্রতিশোধের নেশায় যেন টকবগিয়ে ছুটছে ইরান। অবস্থা এমন বেগতিক যে সারা বিশ্বের সামনে মাথা তুলতেই হিসেব করতে হচ্ছে তাদের। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশ এবং সাথে মিত্রদের নিয়েও ইরানকে দমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে মুখ গুটিয়ে যে পালাবে পশ্চিম, সেই পথটাও আর খোলা নেই, কারণ ইরান তাদেরকে এখন পালাতেও দিচ্ছে না। এদিকে মাটির 500 মিটার নিচে ইরানের গোপন শহর, যেখান থেকে আসতে পারে ধ্বংসের চূড়ান্ত নির্দেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শত্রুপক্ষের ডাকে সাড়া দিয়ে কেউ ইরানের রাজপথে নামলে তাকে বিক্ষোভকারী নয়, শত্রু হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদা। এই পরিস্থিতিতে কেউ যদি শত্রুপক্ষের ডাকে রাস্তায় নামে, আমরা তাদের বিক্ষোভকারী হিসেবে নয়, শত্রু হিসেবে বিবেচনা করব এবং তাদের সাথে তাই করা হবে যা শত্রুদের সাথে করি। এদিকে ইসরায়েলের শিনবেট সদর দপ্তর ও বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ নতুন মাত্রা পেয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাচ্ছে তেহরান। অন্যদিকে ইরানকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন নেতৃত্বকে হুমকি সহ দেশটির বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতায় সৌদি আরব সফরে আছেন চীনের বিশেষ দূত ঝাই জুন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সাম্প্রতিক ইরানি হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হতে পারে বলে দাবি করেছে। যদিও প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা স্পষ্ট প্রমাণ নেই, তথাপি 3টি বিষয়কে কেন্দ্র করে জল্পনা সৃষ্টি হয়েছে। প্রথমত, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর জনসম্মুখে উপস্থিত বা নতুন ভিডিও দেখা যায়নি, যা সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজবকে আরও তীব্র করেছে। দ্বিতীয়ত, নেতানিয়াহু বাসভবনের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এছাড়া তার নির্ধারিত কূটনৈতিক সফরগুলো স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপগুলো সাধারণত উচ্চ পর্যায়ের নেতাদের জন্য স্বাভাবিক নিরাপত্তা বৃদ্ধি হলেও বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্লেষকরা এটিকে মৃত্যুর গুজবের প্রেক্ষাপটে দেখছেন। দ্য জেরুজালেম পোস্ট জানাচ্ছে, নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। চলমান যুদ্ধ বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে শীর্ষ নেতাদের জনসম্মুখে উপস্থিতি সীমিত রাখা স্বাভাবিক। গত 6 মার্চ বিয়ার সেবার এলাকায় পরিদর্শন এবং 7 মার্চ কার্যালয় থেকে প্রকাশিত সরকারি বিবৃতির তথ্য দেখায় এখনও নেতানিয়াহুর মৃত্যুর গুজব কোনো প্রমাণভিত্তিক স্থিতি পায়নি। এদিকে মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর এক্স হ্যান্ডেলে হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য এসেছে। গতকাল সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে তিনি একথা বলেন। এমন দাবি তোলা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডেলে। একটি ছবিও দেওয়া হয়েছে, তাতে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে না আসায় এই পোস্ট তিনি নিজেই করেছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন কোনো দাবি নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা, গোপন সফর এবং মিডিয়ায় অপ্রকাশিত তথ্য এই গুজবকে তীব্র করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকালীন সময়ের শীর্ষ নেতাদের উপস্থিতি সীমিত রাখা হয় এবং এটি প্রায়ই ভুল তথ্য গুজবের জন্ম দেয়। তাই নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মকাণ্ড ও মিডিয়া প্রকাশই শেষ সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। এদিকে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 2745 ইসরায়েলি খতম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত 2700-র বেশি ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোট 2745 জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাদের মধ্যে 85 জন চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রতিবেদনে নিহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় 179 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর রাজধানী টেল আভিভ এবং অধিকৃত আল কুদস অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।
একই সঙ্গে অধিকৃত আল কুদসের বিভিন্ন বসতি এলাকাতেও সাইরেন সক্রিয় করা হয়। ইসরায়েলের ডোমেস্টিক ফ্রন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা শনাক্ত হওয়ার পরই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এদিকে নতুন খামেনির ওপর হামলার পর প্রতিশোধ নিতে মিসাইল ছুড়ল কিম জং উন। ইরানের নতুন খামেনি আসার পর থেকে যেন মাথা ব্যথা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কারণ তার আসার পর থেকে যুদ্ধে কোনো ছাড় দিচ্ছে না ইরান। আর তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে সাহসী মুসলিম রাষ্ট্র ইরান। যদিও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে ফেলেছে ট্রাম্প, তবুও যেন কিছুতেই দমানো যাচ্ছে না ইরানকে। তবে শেষ অস্ত্র হিসাবে যখন ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক তখনই বিষয়টি জানা মাত্র গর্জে ওঠে উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা কিম জং উন। এমনকি এই যুদ্ধে ইরানে পারমাণবিক হামলা হলে আমেরিকাকে পাল্টা হামলায় গুড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এছাড়াও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকেও সমর্থন জানিয়েছেন কিম জং উন। একই সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবৈধ শান্তি বিনষ্টকারী বলেও কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তবে নতুন খামেনিকেও সরিয়ে দিতে তার উপর হামলা চালায় ট্রাম্প, আর তাতে প্রাণে বেঁচে গেলেও আহত হন তিনি। আর সেটি মোটেও মেনে নিতে পারেনি উত্তর কোরিয়া। আর তাই আমেরিকাকে নিজেদের বিধ্বংসী রূপ দেখাতেই এবার শক্তিশালী মিসাইল ছুড়লেন কিম জং উন। আর তাতেই অনেকটা চাপের মুখেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমেরিকার শত্রু দেশ ইরানের সাথে অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাতে আবারও ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ মিসাইল ছুড়লেন কিম জং উন। এ নিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এ যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শীঘ্রই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে মিসাইল ছোড়ার নির্দেশ দেন কিম জং উন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যে উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো। এমনকি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলে এই পরীক্ষা বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে কি তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে চলেছে পারমাণবিক শক্তিধর দেশের নেতা কিম জং উন। এদিকে মাটির 500 মিটার নিচে ইরানের গোপন শহর, যেখান থেকে আসতে পারে ধ্বংসের চূড়ান্ত নির্দেশ। ইরানের মরুভূমি আর পাহাড়ের রুক্ষ ধূসরতার নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। চলমান যুদ্ধে তেহরানের ওপর যখন একের পর এক শত্রু মিসাইল আছড়ে পড়ছে, তখন পাল্টা আঘাতের সব ছক আঁকা হচ্ছে মাটির কয়েকশো ফুট গভীর থেকেই। একে বলা হয় ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহর। এগুলো কেবল সাধারণ কোনো বাংকার নয়, বরং আস্ত একটি সম্পূর্ণ সামরিক নগরী। তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টে পাহাড় খুঁড়ে তৈরি করা হয়েছে এসব আন্ডারগ্রাউন্ড বেস। আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে কোনো ঘাঁটি মাটির প্রায় 500 মিটার নিচে অবস্থিত। কৌশলগত বিদ্যার এই বিস্ময়কর স্থাপনাগুলো আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা এমনকি পারমাণবিক হামলা থেকে সুরক্ষা দিতে সক্ষম। বর্তমানে ইগল 44 নামে আন্ডারগ্রাউন্ড এয়ারবেসটি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাহাড়ের গভীরে অবস্থিত এই ঘাঁটিতে বেশ কিছু যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক ড্রোন লুকিয়ে রাখা হয়েছে। এখান থেকেই অত্যন্ত নিখুঁতভাবে সুড়ঙ্গ সদৃশ্য রানওয়ে ব্যবহার করে যুদ্ধ বিমান উড্ডয়ন, হাজার হাজার ড্রোন এবং শাহাব ফাত্তাহার মতো ব্যালিস্টিক মিসাইল এমনভাবে সাজানো হয়েছে যে একটি কমান্ড পাওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে সেগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়ে যায়। গেল 3 দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা ও গোয়েন্দা নজরদারি এড়িয়ে ইরান অত্যন্ত গোপনে এই বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। কৃত্রিম উপগ্রহের চোখেও এসব ঘাটে প্রবেশকারী শনাক্ত করা অসম্ভব। যুদ্ধের এই চূড়ান্ত সংকটময় মুহূর্তে তেহরানের এই গোপন দুর্গগুলোই তাদের টিকে থাকার এবং পাল্টা আক্রমণের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। সমর বিশেষজ্ঞদের মতে ভূপৃষ্ঠের লড়াইয়ের সদৃশ্য যাই ঘটুক না কেন, মাটির নিচে এই নিশ্ছিদ্র সামরিক কাঠামো পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব।
এদিকে ইসরায়েলের শিনবেট সদর দপ্তর ও বিমানঘাঁটিতে হামলা চালালো ইরান। ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার 12 মার্চ ভয়াবহ ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেটের সদর দপ্তর এবং দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিকে লক্ষ্য করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, হামলার লক্ষ্য ছিল ইপনের পশ্চিমে অবস্থিত পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটি। হামলাটি ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী পরিচালনা করেছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় হামলায় অন্তত 179 জন আহত হয়েছেন, যদিও তাদের বেশিরভাগের অবস্থা হালকা। সাম্প্রতিক হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2745 জনে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এই হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের সামরিক প্রতিরক্ষা ও গোয়েন্দা হামলার জবাব দিতে সক্ষম। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সপ্তাহখানেকের মধ্যেই ইরানকে হারিয়ে পায়ের কাছে ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু সেই হিসেব কাজ করেনি। যুদ্ধের 11তম দিনে এসে এক প্রকার খাবি খাচ্ছে নেতানিয়াহুরা। প্রতিশোধের নেশায় যেন টগবগিয়ে ছুটছে ইরান। অবস্থা এমন বেগতিক যে সারা বিশ্বের সামনে মাথা তুলতেই হিসেব করতে হচ্ছে তাদের। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশ এবং সাথে মিত্রদের নিয়েও ইরানকে দমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে মুখ গুটিয়ে যে পালাবে পশ্চিম, সেই পথটাও আর খোলা নেই, কারণ ইরান তাদেরকে এখন পালাতেও দিচ্ছে না। তাবৎ সমরবিদদের কথা তো আমরা শুনেছি যে যুদ্ধে কোনোভাবেই হারানো সম্ভব না ইরানকে। এবার মার্কিন গঙ্গের যুদ্ধনীতি বদলের মরিয়া চেষ্টা দেখে সেসব কথারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। যুদ্ধের 11তম দিনে সে দৃশ্যপট একেবারেই বদলে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করলেই তেহরানের ইসলামী শাসন ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়বে। কিন্তু তাদের সেই ধারণা যে কতটা ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পেন্টাগন ও তেল আবিব। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধের শুরু থেকেই ইরান তাদের সামরিক কৌশলে অভাবনীয় পরিবর্তন এনেছে। আগের মতো আর প্রথাগত ছকে বাধা যুদ্ধে নেই তেহরান। উল্টো কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চরম বৈরী পরিস্থিতিতেও যুদ্ধে মানিয়ে নিতে হয়, সেটাই এখন সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাইরে যতই যুদ্ধ জয়ের হাতদার দিক না কেন, খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারাই স্বীকার করছেন যে তারা এক ভয়ানক গ্যাড়াকলে আটকে পড়েছেন। একদিকে বলা হচ্ছে যুদ্ধ প্রায় জিতে গেছে, অন্যদিকে আতঙ্কে মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে তাদের তৃতীয় বিমানবাহী নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এটাই পরিষ্কার বোঝা যায় ভেতরে ভেতরে কতটা কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান কোথায় কোথায় হামলা করছে তার তালিকা দেখলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। এর আগে ইরান সাধারণত তাদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকেই ছুটত, কিন্তু এবার ছক পুরোপুরি ভিন্ন। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদ লক্ষ্য করে হাজার হাজার সস্তা কিন্তু নিখুঁত ড্রোন ছুটছে তেহরান। ইরাকের ইরবিলে মার্কিন সেনারা অবস্থান করছেন এমন একটি বিলাসবহুল হোটেলে নির্ভুল ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে পেন্টাগন তাদের সেনাদের কোথায় লুকিয়ে রাখছে সেই গোপন খবরও তেহরানের নখদর্পণে রয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটির অত্যাধুনিক রাডার ব্যবস্থা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা। কুয়েতের আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাও তছনছ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো ইরানের তেল শোধনাগারে মার্কিন ইসরায়েলি হামলার কড়া প্রতিশোধ হিসেবে ইরানও এবার সরাসরি ইসরায়েলের তেল শোধনাগারগুলোকে নিশানা করেছে। চোখ রাঙিয়ে তারা বুঝিয়ে দিয়েছে নিজেদের জ্বালানি খাতে আঘাত এলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তাকেও তারা ধুলোয় মিশিয়ে দেবে। আর্থিক অঙ্গনেও এবার বড়সড় আঘাত হানার ছক কষেছে তেহরান। সমরবিদরা জানাচ্ছেন সামরিক স্থাপনার বাইরে এবার মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট বড় বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার ও সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। যুদ্ধের ময়দানে যখন শত্রুকে পরাস্ত করা কঠিন হয়ে দাঁড়ায়, তখন তার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল। ইরান ঠিক সেই পথেই হাঁটছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারলে তারা যে এমনিতেই পিছু হতে বাধ্য হবে, সেটা ইরানি কমান্ডাররা খুব ভালো করেই জানেন। আর এই ব্যাংকিং ও আর্থিক খাতে আঘাত হানার খবরে পশ্চিমা দুনিয়ায় এরই মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কা লাগলে তা 1973-74 সালের ওপেক তেল নিষেধাজ্ঞার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তেলের দাম ইতোমধ্যেই বেড়ে গেছে। ইরানের এই অভাবনীয় প্রতিরোধের পেছনে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন তাদের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। অনেকেই ভেবেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান নেতৃত্ব শূন্যতায় ভুগবে, কিন্তু নতুন খামেনি মোজতবা যেন পশ্চিমের জন্য আগের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। গত 20 বছর ধরে তিনি নিজেকে যেন এই দিনের জন্যই প্রস্তুত করেছেন। তার ধূর্ত সমরনীতি এবং নিখুঁত যুদ্ধ কৌশলের কারণে কোনোভাবেই সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। আগে ইরান হামলার আগে সতর্ক বার্তা দিত, কিন্তু মোজতবা খামেনির নির্দেশে সেই প্রথা বাতিল হয়েছে। এখন কোনো আগাম বার্তা ছাড়াই সরাসরি মার্কিন দুর্বল জায়গাগুলোতে, বিশেষ করে ইন্টারসেপ্টর ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে আঘাত হানছে তেহরান। মোস্তবার এই রণকৌশলের কাছে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল ও আমেরিকার সামরিক গোয়েন্দারা। নেতানিয়াহু এবং ট্রাম্পের মূল পরিকল্পনা ছিল প্ল্যান বি বা ইসরায়েলের কুখ্যাত দাহিয়া নীতি প্রয়োগ করা। এই নীতির মূল কথা হলো বেসামরিক জনগণের উপরে অবিরাম কঠোর আঘাত হানা, যাতে দেশের ভেতরেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। গাজা এবং লেবাননে এই একই নীতি প্রয়োগ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারা ভেবেছিল হাজার হাজার বোমা ফেলে বেসামরিক মানুষদের হত্যা করে এবং কুর্দি বা বালুচদের মতো সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে উস্কে দিয়ে ইরানকে ভেতর থেকে বিভক্ত করে ফেলবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। হাজার হাজার বোমার আঘাত ইরানকে বিভক্ত করতে তো পারেইনি, উল্টো গোটা জাতিকে এক সুতোয় গেঁথে ফেলেছে। ইরানিরা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। তারা ডোনাল্ড ট্রাম্পের চালাকি এবং বিভাজনের রাজনীতি খুব ভালোভাবে বুঝে গেছে। তারা জানে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে তা কেবল শত্রুরই লাভ। তাই নিজেদের সব রাজনৈতিক ও মতাদর্শগত পার্থক্য ভুলে তারা এখন মাতৃভূমি রক্ষায় এক ঢালে পরিণত হয়েছে।
এই অসম যুদ্ধে ইরান একা লড়ছে না, পর্দার আড়াল থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও চীন। মস্কো এবং বেইজিং খুব ভালো করেই জানে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য নিরঙ্কুশভাবে টিকিয়ে রাখা মানে তাদের নিজেদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য মারাত্মক হুমকি। তাই তারা ইরানকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য এবং সাইবার সহায়তা দিয়ে সাহায্য করে যাচ্ছে। জাতিসংঘের কাঠামোর বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র যে একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা চীন ও রাশিয়ার মতো দেশগুলোকে আরও বেশি ইরানের কাছাকাছি নিয়ে এসেছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইরানকে একা করার যে মার্কিন স্বপ্ন তা আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক ব্যবস্থা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, তখন বাকি বিশ্বও যেন যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের সবশেষ পরিসংখ্যান বলছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পেন্টাগন স্বীকার করেছে এরই মধ্যে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও শতাধিক আহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের থার্ড ইন্টারসেপ্টর এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে বড় ধরনের টান পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে এখনো পরিষ্কার কোনো ধারণা নেই। মজার ব্যাপার হলো, সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এখনো তাদের সেরা তীরটি ছড়েইনি। তাদের মজুদে থাকা ভয়ঙ্কর সব উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বড় কোনো লক্ষ্যের জন্য সযত্নে জমিয়ে রাখা হয়েছে। যখনই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বড় কোনো ভুল করবে, তখনই হয়তো ধেয়ে আসবে সেই অপ্রতিরোধ হাইপারসনিক আঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে সম্মানজনকভাবে ফিরে যাওয়ার কোনো পথই আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামনে খোলা নেই। তারা ভেবেছিল দ্রুততম সময়ের মধ্যে ইরানকে শায়েস্তা করে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জাহির করবে, কিন্তু এখন সেই ফাঁদে তারা নিজেরাই এমনভাবে আটকে গেছে যে চাইলেও আর পিছু হটার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু নিজের তৈরি ফাঁদে নিজেই পড়েছেন এবং সেই সাথে ট্রাম্প প্রশাসনকেও টেনে এনেছেন। এই সংঘাতে আংশিক বিজয়ের কোনো সুযোগ নেই, আর পূর্ণাঙ্গ বিজয় অর্জন করাও এখন তাদের জন্য দিবা স্বপ্নে পরিণত হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা শুধু মার খেতেই আসেনি, মার কিভাবে ফিরিয়ে দিতে হয় সেই শিল্পটাও তাদের খুব ভালোভাবেই জানা আছে। আমেরিকা ভাবতে পারেনি যে ইরান যুদ্ধ এমন একটা জায়গায় যে পৌঁছাবে যেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা থাকবে না এবং তার উপর যে ইরানের নিয়ন্ত্রণ কর্তৃত্ব সেটা সম্ভবত সামনে আসবে না। এখন সেটাই কিন্তু হয়েছে। ইরান খুব কৌশলে হরমুজ প্রণালীর উপর চাপ বাড়িয়েছে। হরমুজ প্রণালীর উপর চাপ বাড়ানোর সাথে সাথে মধ্যপ্রাচ্য বলতে গেলে অচল হয়ে যাবে, কারণ মধ্যপ্রাচ্যের তেলের সব চ্যানেলটাই বলতে গেলে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী সংকীর্ণ একটা প্রণালী, সেটা দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত তেল রপ্তানি হয়, যেটা এখন বন্ধ হয়ে আছে। এবং ইরান ক্রমাগতভাবে হুমকি দিয়েছে যে হরমুজ প্রণালীর যেই সেখানে সমুদ্রের নিচে তারা মাইন তুলেছে, প্রয়োজনে সেই মাইন তারা বিস্ফোরণ করবে। ইতিমধ্যে গতকালকে যে খবর যে ভারতগামী গুজরাট বন্দরের দিকে যাওয়ার একটি থাই তেলের ট্যাঙ্কার বা জাহাজে হামলা হয়েছে এবং সেটা আগুন ধরে গেছে। 3টা জাহাজের উপর হামলা হয়েছে, তার মধ্যে একটাতে আগুন ধরে গেছে। এটা নিয়ে ভারতের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, যদিও ভারত খুবই বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের সাথে তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের প্রেক্ষিতে তারা ভারত একবারও প্রতিবাদ করেনি এই ইরানের উপর হামলার ব্যাপারে। এমনকি ভারতীয় নৌবাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল যে অতিথি হিসাবে ইরানের যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজটা ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটা সমুদ্রে ডুবিয়ে দেয় আমেরিকা, এবং সেখানে প্রায় 89 জন নাবিক নিহত হয়, আহত হয়েছে 30 জনের উপর। এই ঘটনায়ও ভারত তীব্র কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু কালকে দেখলাম যে সাথে সাথে তারা প্রতিক্রিয়া জানিয়েছে। এখন হরমুজ প্রণালী গিয়ে হামলা বেড়েছে, যেটা ইরান খুব টেকনিক্যালি মধ্যপ্রাচ্যের উপর চাপ তৈরি করার মধ্য দিয়ে কার্যত ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। আর এই হরমুজ প্রণালী বন্ধ হলে আমেরিকার যে সামরিক শ্রেষ্ঠত্ব, আমেরিকার উপর যে নিরাপত্তা নির্ভরশীলতা, সেটা নিশ্চয়ই কমে যাবে, এবং সেটাই ঘটছে। দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তারা বলেছে যে যদি হরমুজ প্রণালী ফাইনালি বন্ধই থাকে, তাহলে ইরানের উপর হামলা বহুগুণ বাড়ানো হবে। হরমুজ প্রণালী বন্ধ করা হলে ইরানে হামলা আরো জোরদার করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা না থামালে জ্বালানি পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, যে তারা যদি হামলা বন্ধ না করে তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। এই ঘোষণার ফলে প্রণালীটি ঘিরে উত্তেজনা আরো বেড়েছে, জলপথটি ঘিরে বেড়েছে পাল্টাপাল্টি হামলার মাত্রাও। এতে করে বিশ্বে ইতিমধ্যে অস্থিতিশীল থাকা জ্বালানি তেলের বাজার এবং শেয়ার বাজার আরো নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন মধ্যপ্রাচ্য জুড়ে 13টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এখন লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালীতে হামলা 3টি বাণিজ্যিক জাহাজে। ইরানের 16 মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস যুক্তরাষ্ট্রের। তো এখন চলছে এই উত্তেজনা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। এখন এটা কেন্দ্রীভূত হয়েছে ফাইনালি যদি ইরান এটা ক্যাপচার করে, ইরানের হুমকিতে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকা উল্টা চাপের মধ্যে পড়বে। ফলে খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ হচ্ছে এরকম কোনো সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না। ট্রাম্প কিন্তু আগেই বলছিল যে এই যুদ্ধে আমার কিছু সৈনিক মারা যেতে পারে, আর এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নিন্দার ঝড় উঠলো, যুদ্ধ নিয়ে প্রতিবাদের জায়গা উঠলো, ঠিক তখনই
ঠিক তখনই ট্রাম্প বলছে যে না, এখানে মনুষ্যবিহীন যন্ত্রের মাধ্যমে যুদ্ধ করা হবে। ইভেন ইরান যদি মধ্যপ্রাচ্যে কোনো অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটি যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এগুলোর নিরাপত্তায় যে সকল মার্কিন সেনারা নিয়োজিত রয়েছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা আমেরিকা নিশ্চিত করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে দেখেন, ইরাকে একটা বড় ধরনের অভিযান চালিয়েছে আপনার ইরান, আর এই অভিযানে সেই লেভেলে একটা মানে ধুমধামাকা অ্যাকশন হয়েছে। অর্থাৎ টোটাল গত 12 দিনে আপনার 291টি সামরিক অভিযান চলেছে, 291টি। ইরান সমর্থিত ইরাকের একটা গোষ্ঠী আছে, রেজিস্ট্যান্স। এই গোষ্ঠীটি গত 12 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো আছে ইরাকে, সেখানে তারা 291টি অভিযান চালিয়েছে। এতে করে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা হচ্ছে 150 জন। গোষ্ঠীটি বলছে শুধুমাত্র গত 24 ঘন্টায় 31টি অভিযান চালিয়েছে তারা। আর সেখানে ইরাকে অবস্থিত মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে তারা ডজন ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আপনার অভিযান চালিয়েছে। আর এতে করে এই সেনাদের নিহত এবং আহতদের বিষয়টা সামনে আসছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ছাড়াও যে সকল পশ্চিমা রাষ্ট্রগুলো আগ্রাসী ভূমিকায় আছে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, তাদেরকেও সতর্ক করে দিচ্ছে এই গোষ্ঠীটি। তারা বলছে বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানের জাতীয় মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যে কোনো দেশ তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করবে। ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী, তাদের ঘাঁটি, সবকিছুর বিরুদ্ধে তারা অভিযান চালাবে। অপরদিকে ইরান যুদ্ধে আহত সৈনিকদের সংখ্যা কত? 140 জন। এই তথ্যটা অফিসিয়ালি পেন্টাগন বলছে, তার মানে প্রকৃত চিত্র আরো অনেক গুণ বেশি। পেন্টাগনের বর্ণনা অনুযায়ী এখন পর্যন্ত 140 সামরিক কর্মী আহত হয়েছে, নিহতের সংখ্যা আছে। বলা হচ্ছে যে ছোট বড় সবকিছু মিলিয়ে পেন্টাগনের মুখপাত্র যিনি আছেন শন ফার্নেল, তিনি বলছেন যে বিভিন্ন ধরনের 140-এর মধ্যে কেউ বুলেট খাইছে, কেউ হয়তো ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষত হয়েছে। তো 8 জন সেনা, এই 140 জনের মধ্যে 13 জন তো শেষই, আরও 8 জন সেনা গুরুতর আহতের তালিকায় রয়েছে এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে পেন্টাগনের প্রধান যিনি আছেন পিট হেগসেট, তিনি বলছেন যুক্তরাষ্ট্রের হামলা ইরানের বিরুদ্ধে আরও তীব্র হচ্ছে, যদিও ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে নাকি কমে গেছে। এইটাও একটা নেগেটিভ তৈরির চেষ্টা, মানে জনগণকে চাঙ্গা করা। ইরানের যারা সরকার বিরোধী জনগণ আছে তাদের এবং যারা সরকারের পক্ষে বা ইরানের পক্ষে লড়াইটা চালিয়ে যাচ্ছে তাদেরকে নৈতিকভাবে বা মানবিকভাবে একটু বেকায়া ফেলা।